ইউনিভার্সিটির ইরার সাথে আমার ছিল রেষারেষি সম্পর্ক। পুরো ক্লাসে এই একটা মেয়ে যাকে আমি এতটা অপছন্দ করতাম। এই অপছন্দের মাত্রা এত বেশি, ক্লাসে ও আমার ২ বেঞ্চ পরে বসলে আমি উঠে গিয়ে অন্য সারির যেকোনো বেঞ্চে বসে পড়তাম। ওকে এক প্রকার এড়িয়ে চলতাম। একটা মানুষকে পছন্দ করার জন্য যা কিছুটা থাকতে হয়, ইরার মধ্যে সেসবের সিকি পরিমাণও ছিল না। ক্লাসে স্যারের লেকচারের সময় পেছনে বসে ফ্রেন্ডদের সাথে সে গসিপ করত, না হয় দেখা যেত চিরিকুট চালাচালি করে ক্লাসের পরিবেশ নষ্ট করছে। প্রফেসরও বেশ বিরক্ত হয়ে লেকচারের মাঝে তাকে ঝাড়ি দিচ্ছে। ডিসগাস্টিং! এরকম আনসিভিলাইজড মানুষজন আমার অপছন্দের লিস্টে একদম শুরুতে। মেয়েটাকে কোনোদিন দাঁত বের না করে আমি হাসতে দেখিনি। সবসময় হাহাহি তার চলতে থাকে। ক্লাসের অনেকে, বিশেষ করে ছেলেরা, খুব পছন্দ করত তাকে এই ব্যাপারটার জন্য। কানে আসতো, কয়েকজন আবার রীতিমতো ধরাশায়ী হয়েছে তার এই বিশ্রী দাঁত কেলানো হাসির প্রেমে। ক্রাশ যেটাকে বলে আর কি। আমার এসব বিরক্ত লাগতো। ওই সারাক্ষণ মুখ চালানো, বাচাল যেখানে সেখানে হেসে ফেলা মেয়েটাকে সবার এত পছন্দ হবে কেন? তার সিজিও তো হাই নয়। লাস্ট সেমিস্টারে ২টো কোর্সে রিটেক, পুরো ক্লাস মিলে শুধু তার এসেছে। তবুও বেহায়ের মতো জোক মারছিল। অসহ্য মেয়ে একটা। তাকে যে আমি চূড়ান্ত মাত্রার অপছন্দ করতাম সেটা বোধহয় সে কখনো বুঝতে পারেনি। ক্লাসের সবার সাথেই তার বেশ হাসি-খুশির সম্পর্ক ছিল। তবু ল্যাবের সুবাদে একই গ্রুপে পড়লে সে এত গ্রুপ মেম্বার পেলে আমার কাছেই এসে জানতে চাইতো এক্সপেরিমেন্টের প্রসিডিউরটা কেমন হবে, স্যাম্পল ডেটা কিভাবে কালেক্ট করেছি, অমুক তমুক। এভাবেই একদিন কোনো একটা কথা প্রসঙ্গে বলে ফেলল, রোবা, তোমার আসলে সায়েন্টিস্ট হওয়া উচিত। এরকম ভুল-চুক ছাড়া এক্সপেরিমেন্ট করো কিভাবে? আমি তো এক্সামের সময় ব্যাক ক্যালকুলেশন করে মিলিয়ে দেই প্রতিবার। খুব সরল গলায় এত কিছু না ভেবেই কথাগুলো বলেছিল সে। আমি যেন মোক্ষম সুযোগ পেয়ে বসলাম মেয়েটাকে অপমানে জর্জরিত করার, আমার এতদিনের রাগ ক্ষোভ উগরে দেবার। একদম হাসি হাসি মুখ করে বললাম, তোমার মতো ব্যাক বেঞ্চার হলে ব্যাক ক্যালকুলেশনই তো শেষ ভরসা। আর কি করবে? পরে দেখবে প্র্যাকটিক্যালে ও রিটেক আসছে। মেয়েটা ফ্যাল করে তাকিয়ে থাকলো আমার চেহারায়, যেন নিজের সহজ সরল কমপ্লিমেন্টের বিপরীতে সে এরকম রূঢ় মন্তব্য কল্পনায়ও আশা করেনি। তবুও পরিস্থিতি হালকা করতে চেষ্টা করলো জোর করে হাসার। সেই প্রথম ওকে ওর দাঁত কেলানো হাসিটা হাসতে দেখলাম না আমি। টপার হিসেবে আমার আলাদা ইগো ছিল। ওর প্রতি হিংসায় আমি এতটা অন্ধ ছিলাম। মজা করেছি বলে কথাটা উড়িয়ে দেওয়াই ইচ্ছে হয়নি আমার। চাচ্ছিলাম কষ্ট পাক ও, পেয়েছিল ও হয়তো। দেখেছিলাম কিভাবে মেয়েটা কাঁদো কাঁদো চেহারাটা চটজলদি স্বাভাবিক বানিয়ে গ্রুপ মেম্বারদের সাথে পাশে গিয়ে দাঁড়িয়েছিল। রাজ্যের বিষণ্ণতা ভর করেছিল তার বড় বড় চোখের মনিতে। বুকের মধ্যে একদম হুট করে কিছু একটা হলো আমার। আমি মুখ ফিরিয়ে আবারও এক্সপেরিমেন্টে মনোযোগ দিলাম। এ তো গা করলাম না। এই ঘটনার পর অবশ্য আর তেমন কথা হলো না আমাদের। মেয়েটা হয়তো ধরতে পেরেছিল রুবাব মাহমুদের মতো ইগোস্টিক, অ্যারোগেন্ট ছেলে পুরো ক্লাস জুড়ে আর একটাও নেই। ক্লাসের অধিকাংশ মানুষজন তাকে পছন্দ করলেও রুবাব মাহমুদের বিরক্ত লাগে ইরাকে। এইট সেমিস্টারে উঠতেই স্টুডেন্টদের রাজ্যের বাস্তবতা এসে ভর করে। লাইফ সায়েন্সের স্টুডেন্ট হলে তো আর কথাই নেই। পাবলিকেশন সুপারভাইজার, রিসার্চ টপিক সহ ১০০ ঝামেলা পোহাতে হয়। পাশাপাশি গ্র্যাজুয়েশনের পরের চিন্তা তো আছেই। ভালো রেজাল্ট থাকায় এই এক জায়গায় খুব লাভ হলো আমার। একদম ফুল ফান্ডের স্কলারশিপে আমি স্কটল্যান্ডের এডিনবার্গ ইউনিভার্সিটিতে বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম হেলথ নিয়ে মাস্টার্সের সুযোগ পেলাম। র্যাগডের দিন দেখলাম মেয়েটা নেই, যে ফ্রেন্ডদের সাথে এত বছর একসাথে বসতো তাদের সাথে তো নেই। এমনকি গ্রুপ ফটো তোলার সময়ও গায়েব সে। আমার কি যেন অস্থির লাগা শুরু হলো। তবু ইগোর জন্য
কারো কাছ থেকে জানতে চাইলাম না তার হদিস। পরে যদি ক্লাসমেটরা গসিপ করে টপার হয়ে বিলো এভারেজ একটা মেয়ের জন্য হেদিয়ে মরছি আমি। পরবর্তী কয়েক মাস স্কলারশিপের জন্য পাসপোর্ট ডকুমেন্ট, ব্যাংক পেমেন্ট সহ ঝামেলার পর ঝামেলায় ইরার ব্যাপারটা বেমালুম মাথা থেকে বেরিয়ে গেল আমার। সুযোগ হলো না দেশে ছেড়ে যাবার আগে একবার তার খোঁজ নেওয়ার। শুধু মাস্টার্সের প্ল্যান নিয়ে গেলেও আমি স্কটল্যান্ডে ছিলাম 5 বছরের মতো। মাস্টার্স কমপ্লিট করে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে একই ডিপার্টমেন্টে কাজ করলাম বহুদিন। দেশে না আসার জন্যই তো এত তোড়জোড়, যে অসহ্য বিরক্তিকর মেয়েটাকে বিদেশ থেকেও এত ব্যস্ততার মধ্যেও এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। দেশে থাকলে নিশ্চয়ই তাকে খুঁজে বের করার একটা পাগল জেদ কাজ করতো আমার। নিজের অনুভূতি থেকে নিজেই যেন পালিয়ে বেড়াচ্ছিলাম, অথচ মনের কাছে আমি বহু আগে ধরে পড়ে গেছি। বয়সের সাথে সাথে মানুষের ইগো জেদ কমে, বিচক্ষণতা আসে, মানুষ স্থির হয়, মেনে নিতে শেখে। 5 বছর আগের ইউনিভার্সিটিতে পড়ুয়া রুবাব মাহমুদ নিজের মনের অবস্থা নিয়ে বেখবর থাকলেও এখনের আমার কাছে সব যেন দিনের আলোর মতো পরিষ্কার। ওই যে বয়সের দোষ কিংবা গুণ, তখনকার ইগোস্টিক ছেলেটার মনে হতো যে মেয়েটাকে দু চোখে সহ্য করতে পারে না, সেই মেয়ের প্রেমে কাত হওয়াটা লজ্জার। নিজের অনুভূতি লুকোতে 24 বছর বয়সী আপাদমস্তক দামড়া ছেলেটা বেছে নিয়েছিল রাগ, অবহেলা, তাচ্ছিল্যের পথ। যেন নিজের সাবকনসাস মাইন্ডকে চ্যালেঞ্জ করেছিল ইরা। তাসনিমের মতো একটা মেয়ের প্রেমে পড়া তার মতো ছেলের পক্ষে অসম্ভব। আফসোস, ছেলেটা যদি জানতো মনের উপর কারো জোর চলে না। বাবা মায়ের জোরাজোরিতে দেশে ফিরতে হলো। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচারার হিসাবে জয়েন করলাম। সারাদিনের ব্যস্ততায় আমার মনে পড়ে থাকলো দাঁত কিলিয়ে হাসা মেয়েটার কাছে। বারবার ভাবলাম, এমন কি দেখে ইরাকে ভালোবেসে ফেললাম আমি? আর কোনো কিছুই তো আমার পছন্দের ছিল না। উত্তরটা মনের জানা ছিল, বুঝলাম। ইরা, ইরা বলেই তাকে ভালোবাসি আমি, আলাদা কোনো কারণের প্রয়োজন নেই। এমনিতে আনসোশাল, ইন্ট্রোভার্ট টাইপের মানুষ হলেও দেশে ফিরে আসার পর ব্যাচের যত রিইউনিয়নের ইফতার পার্টি, হ্যাং আউট হলো, আমি সব অ্যাটেন্ড করলাম কেবল মেয়েটাকে একবার চোখের দেখা দেখবার লোভে। সৃষ্টিকর্তা আমার প্রতি সদয় হলেন না, নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যান করলেন আমার আরতি। তাকে দেখলাম না একবারও। আরো জানলাম তার ফ্রেন্ডরা তার হদিস জানে না, কোনো সোশ্যাল সাইটেও সে অ্যাক্টিভ নেই। বুক ভরা হতাশা নিয়ে আমি আবারও ব্যস্ত হয়ে পড়লাম আমার রোজগার একঘেয়েমির জীবনে। মিরাকল বলে যে পৃথিবীতে কিছু ঘটে সে বিশ্বাস আমার ছিল না। আজীবন লজিকে অভ্যস্ত আমি, তবুও চাইতাম মিরাকল হোক। রোবার মাহমুদের সাথে ইরা তাসনিমের আরেকটা বার দেখা হোক। সেবার স্কুল ফ্রেন্ডের বিয়েতে গাজীপুরে যেতে হলো আমার। কি জোরাজুরি তার! ভেন্যুতে গিয়ে বর কনের ফটোশুট দেখতে দেখতে আমার দৃষ্টিকে আটকালো স্টেজের বাঁ পাশে দাঁড়ানো একজনের উপর। স্কাই ব্লু কালারের একটা শাড়ি গায়ে, খুব নিরীহ মুখের একটা মেয়ে। এত বছরে খুব একটা বদল হয়নি তার, কিছুটা মলিন হয়েছে গায়ের রং, এটুকুই। বুক ভর্তি উৎকণ্ঠা গলায় নিয়ে আটকালো। নিঃশ্বাস নিতেও ভয় হলো যদি বিভ্রমটা কেটে যায়। স্বপ্নও এতটা বাস্তবের মতো দেখতে হয়। স্বপ্ন নাকি বাস্তব এ ঘোর আমার কাটলো একটা অপরিচিত মিহি কণ্ঠস্বর শুনে। প্রথম কথা সেই বলল, রুবাব, তুমি এখানে? আল্লাহ, কত বছর পরে দেখা হলো তোমার সাথে। মেয়েটার আসলেই কোনো বদল হয়নি। নিঃসংকোচে ছটফটিয়ে কথা বলার স্বভাব এখনো রয়ে গেছে। আমি শরীর ভর্তি অস্থিরতা নিয়েও গলার স্বর যতটা স্বাভাবিক রাখা যায় রেখে বললাম, 6 বছর 3 মাস 18 দিন। এতদিন পর দেখা হলো আমাদের। বলতে গিয়েও আমার গলা কেঁপে উঠল। আচ্ছা, এতদিন এই মেয়েকে চোখের দেখা না দেখে আমি বেঁচে ছিলাম কিভাবে? আমার একরকম কাট হিসাব শুনে এরা খানিকটা অপ্রস্তুত হলো। অস্বস্তি কাটাতে জানতে চাইলো অন্য প্রসঙ্গে, বরপক্ষ নাকি কনে পক্ষের তুমি? তোমার ওয়াইফ আসেনি? আমি বিয়ে করিনি রা। আমার কথা শুনে এবার বেশ অবাক হলো সে। দিমি স্বরে বলল, আমাদের ব্যাচের টপার ছিলে তুমি।
ব্রাইট কেরিয়ার ওর নিশ্চয় হয়েছে এতদিনে। তাহলে বিয়েটা কেন বাকি রেখেছো? কাউকে ভালো লাগেনি? গলার কাছে উত্তরটা প্রস্তুত ছিল, তবুও বললাম না। এত বছরে নিশ্চয়ই ইরার বিয়ে করে দারুণ একটা সংসার হয়েছে। ইরাকে দেখার জন্য এমন তরপাচ্ছিলাম বলেই হয়তো আমার মন এই ধ্রুব সত্যকে আড়ালে রেখেছিল আমার কষ্ট ভোলাতে। যে সত্য অস্বীকার করার উপায় আজ আমার নেই। তবুও দেখার খুব ইচ্ছে হলো তার জীবন সঙ্গীকে, যেটা আমি হতে পারতাম, যে সুযোগ আমি এককালের ইগোস্টিক রুবার মাহমুদ হেলায় হারিয়েছি। তার প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা জানতে চাইলাম, বর কোথায় তোমার? আশেপাশে আছে? বিয়ে আমিও করিনি। ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টারে থাকতেই পাপার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। ২-৩ বছর অবশ্য টানা হেঁচড়া কোমার উপর কোনোরকম বেঁচেছিলেন। চিকিৎসায় জলের মতো টাকা খরচ হয়েছে। তাই তার মৃত্যুর পর আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব বাজে দাঁড়ায়। আমার মাস্টার্সও করা হয়নি আর। মামারা অবশ্য চেয়েছিলেন বিয়ে দিয়ে দিতে, আমি করিনি। তখন মাম্মা একলা হয়ে যেত পুরোপুরি। তাকে কে দেখভাল করতো বলো? আমার গলায় কে যেন ১.৫ মণ ওজনের পাথর বেঁধে দিল। অপরাধবোধ লজ্জায় আমি মরে যাচ্ছিলাম। যে মেয়েটার হাহা-হিহি স্বভাব আমার চূড়ান্ত মাত্রার অপছন্দ ছিল, আমি কিভাবে জানতাম এটা তার দুঃখ লুকানোর কৌশল ছল? সে আবার থেমে থেমে যোগ করল, জানার অভাব আল্লাহ জানতেন। আমার আর কোনো গতি নেই। সেজন্যই বোধহয় ক্লাসে কখনো টপে না থাকলেও প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষায় আমার সিরিয়াল রেজাল্ট লিস্টে একদম সামনে এলো। এখন এখানে একটা প্রাইমারি স্কুলে পড়াচ্ছি। মাম্মামকে দেখে রাখছি। আমার কলিগদের বিয়ে ছিল আজ, তাই এখানে আসা। কখনো ভাবিনি এভাবে তোমার সাথে দেখা হবে। বুঝলাম সৃষ্টিকর্তা কেবল ইরার প্রতি নয়, আমার প্রতিও বেশ সদয় ছিলেন। তা না হলে এরকম সুযোগ মানুষের সচরাচর মেলে না। তাই ৬ বছর ধরে চেপে রাখা কথাটা দুরু দুরু বুকে বলেই ফেললাম। ইরা, তুমি জানতে চেয়েছিলে না বিয়ে কেন করিনি? ভালো লাগেনি কাউকে? উত্তরটা এখন দেই। ভালো লেগেছিল। একটা সারাক্ষণ বকর বকর করা, দাঁত কিলিয়ে হাসা মেয়েকে ৮ বছর আগে এতটাই ভালো লেগেছিল, আর কাউকে আজ অব্দি ভালো লাগেনি। আফসোস সেই ভালো লাগা ইগোর ঠেলায় তখন তাকে দেখাতে পারিনি। এরা ২ মিনিট বুড়ো কুঁচকে তাকালো, যেন সময় লাগছে তার কথাটার মানে বোঝার। তাকে অবাক হওয়ার সুযোগটুকুও না দিয়ে আমি এবার খুব কাতর গলায় আমার আর্জি পেশ করলাম, আমায় বিয়ে করবে এরা। ৬ বছর ধরে আমার জীবনে কিচ্ছু ঠিক নেই। আমার জীবনে এসে সবটা ঠিক করে দাও প্লিজ। জীবনের শেষ অবধি তোমার ওই অসহ্য দাঁত কেলানো হাসিতেই আমি আটকে থাকতে চাই। আর অনেক কিছু বলতাম, তবে বলা হলো না। কথার মাঝখানেই দেখলাম মেয়েটা নিঃশব্দে ঠোঁট চেপে কাঁদছে। চোখের পানিতে গালের একপাশ ভিজে গেছে তার। আমার বড় বিরক্ত লাগলো। কি আশ্চর্য, সে কেন কাঁদবে? আজ তো খুশিতে কেঁদে ভাসানোর দিন আমার। থ্যাংক ইউ ফ্রেন্ড। সম্পূর্ণ গল্পটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের গল্প ক্যাকটাস, লেখা আয়রা তাবাচ্চুম।